হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। আজকে আমি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের জন্য 3 নম্বর সেট সম্পর্কে আলোচনা করব। এর আগে দুটি সেট আলোচনা অলরেডি করা হয়েছে এবং সেগুলি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করি। দেখো, 3 নম্বর সেটে তোমাদের একের দাগে প্রথমেই ম্যাপ পয়েন্টিং দিয়েছে। আমি এর আগের ভিডিওতে বলে রেখেছি যে ম্যাপ পয়েন্টিং সবগুলো শেষ করার পর একটা বা দুটো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর থেকে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন বলেছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি রাশিয়ার কোলা উপদ্বীপের 11 কিমি, 12 কিমি, 13 কিমি গভীরতায় অবস্থিত। এটা কারেক্ট অ্যান্সার হবে 12 কিমি। নেক্সট কোশ্চেন দেখো, বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয় চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর। এটা কারেক্ট অ্যান্সার হবে কাদা পাথর। নেক্সট কোশ্চেন দেখো, বরফের টুকরো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়লে একে বলে তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। এটা কারেক্ট অ্যান্সার হবে শিলাবৃষ্টি। নেক্সট কোশ্চেন দেখো, উপরিভাগের আকার ফুলকপির মতো কিন্তু তলদেশ সমতল। এই ধরনের মেঘ হলো নিম্বোট্যাটাস, কিউমুলোনিম্বাস, কিউমুলাস। এটা কারেক্ট অ্যান্সার কিউমুলাস। নেক্সট কোশ্চেন দেখো, মারে ও ডার্লিং নদী মেলবোর্ন, ব্রোকেন হিল, ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। এটা কারেক্ট অ্যান্সার হবে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পরিবেশ বান্ধব শক্তি হলো তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক বিদ্যুৎ শক্তি। এটা কারেক্ট অ্যান্সার হবে জলবিদ্যুৎ শক্তি। নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে দর্শনীয় বস্তু হলো গ্রেট ব্যারিয়ার রিফ, জিওকুপ, আয়ার রক। এটা কারেক্ট অ্যান্সার আয়ার রক। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ইউরেশিয়ার সাইবেরিয়ায় স্যামোয়েদ, এস্কিমো, ফিন উপজাতির মানুষ বসবাস করে। এটা কারেক্ট অ্যান্সার হবে স্যামোয়েদ। নেক্সট কোশ্চেন দেখো, ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে, 1986 সালে, 2011 সালে। এটা কারেক্ট অ্যান্সার 1986 সালে। নেক্সট, এস্কিমোদের শিল মাছের চামড়ায় তৈরি নৌকোকে বলে টিউপিক, স্লেজ, কায়াক। এটা কারেক্ট অ্যান্সার কায়াক। তারপরে দেখো, 3 দাগে তোমাদের বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠের ওপর বায়ুর উলম্ব চলাচল হলো। এটা হবে বায়ুর স্রোত। আমি বইয়ের মধ্যেই লিখে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদায় প্রায় 1.5% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। এটা হবে 30%। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর, আরাবলি হলো ড্যাশ ভঙ্গিল পর্বত। এটি হবে প্রাচীন ভঙ্গিল পর্বত। তারপরে দেখো 4 নম্বর, 1992 সালে ব্রাজিলের ড্যাশ এ পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল। এটি হবে রিউ ডি জেনিরো। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, ইন্দোনেশিয়ার ড্যাশ একটি সুপ্ত আগ্নেয়গিরি। এটি হবে ক্রাকাতোয়া। কয় পেলা আকার, কয়ে ওকার, তয়ে ওকার, উন্দুস্তয় আকার। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের ড্যাশে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। এটা হবে বক্রেশ্বর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত গ্লাস। এটা লিখবে জিপসাম। বর্গীজয়সী পদ অন্তঃসাগর মহ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো ড্যাশ। এটা হবে তাওপো। তারপরে দেখো 4 দাগে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো, ভূ অভ্যন্তরে বহিঃকেন্দ্রমূল সৃষ্টি হয়েছে। এটা হবে তোমার পৃথিবীর চৌম্বকত্ব। এখানে আমি 1 লিখছি। তারপর দেখো নেক্সট কি বলেছে, ভূমিকম্পের তীব্রতার মাত্রা পরিমাপ। এটা হবে তোমার রিক্টার স্কেল। নিরক্ষীয় শান্ত বলয়
এটা হবে ITCZ, এটা 3 নম্বর লিখছি। ITCZ এর ফুল ফর্ম হলো ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর বলেছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল, এটা হবে মোহ স্কেল। তারপরে দেখো নেক্সট মোহ বিযুক্তি রেখা, এটা হবে গুরুমণ্ডল ও ভূত্বক। তারপরে দেখো নিরক্ষীয় অঞ্চলের বন্যপ্রাণ, এটা হবে ম্যাকাও। আর লাস্ট হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়, এটা হবে রেন গেজ। তারপরে দেখো 5 দাগের কোশ্চেন, নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর, অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যে অগ্নুদ্গম হয় তাকে কি বলে? এটার কারেক্ট অ্যান্সার হবে বিদার অগ্নুদ্গম। তারপরে দেখো 2 নম্বর বলেছে 2 মিলিমিটার এর ব্যাসের দানাযুক্ত প্রস্তরময় পাললিক শিলার নাম লেখো। এটা হবে কংগ্লোমারেট। তারপরে 3 নম্বর দেখো কোন ধরনের বৃষ্টিপাতে বৃষ্টির ছাই অঞ্চলের সৃষ্টি হয়? এটা তোমরা লিখবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। চার নম্বর দেখো ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম লেখো। এটি লিখবে লু। আর লাস্ট কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস প্রচুর পরিমাণে বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? এটা লিখবে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে। 6 দাগে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে বলেছে শিলামণ্ডল বলতে কি বোঝো? আমি একটি পেজের মধ্যে 2 নম্বরের কোশ্চেনগুলোকে সব নোট ডাউন করে দিচ্ছি, সেখান থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো এটি লিখবে শিলামণ্ডল বলতে কি বোঝো। শিলামণ্ডল বলে হেডিং করার পর করবে গ্রিক শব্দ লিথোস এর অর্থ শিলা এবং স্পেয়ার এর অর্থ মণ্ডল। গুরুমণ্ডলের ঊর্ধ্বে অবস্থিত মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকের সমষ্টিকে শিলামণ্ডল বলে, যেটিকে আবার অশ্বমণ্ডলও বলা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে কোন দুটি পাতের সংঘর্ষে ভয়ঙ্কর সুনামি সংঘটিত হয়েছিল? এটি তোমরা করবে যে ভারত মহাসাগরীয় পাত ও বার্মা পাত, এই দুটি পাতের সংঘর্ষে ভয়ঙ্কর সুনামি সংঘটিত হয়েছিল কোথায়? 2004 সালে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের কাছে। ঠিক আছে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলো হেডিং করলে তারপর তোমরা 1 নম্বরের মধ্যে লিখবে আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বের তুলনায় বেশি কঠিন হয় এবং তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 2 নম্বর পয়েন্ট দেখো রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায়। আর 3 নম্বর করবে রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্ম পাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়। ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে অধঃক্ষেপণ কাকে বলে? এটি তোমরা লিখবে পৃথিবীর সমগ্র জলভাগ থেকে উত্থিত জলীয় বাষ্প উচ্চ বায়ুমণ্ডলে অতিরিক্ত শীতলতার জন্য ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হওয়ার পর সেগুলি যখন পৃথিবীর অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে অধঃক্ষেপণ বলে, যেমন বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি। তারপরে দেখো নেক্সট দিয়েছে অভ্রের দুটি ব্যবহার লেখো। অভ্রের ব্যবহার বলে হেডিং করলে 1 নম্বর পয়েন্ট করবে বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতিতে অভ্র ব্যবহার করা হয়। আর 2 নম্বর করবে প্রতিমার সাজে এবং রং শিল্পে অভ্র ব্যবহার করা হয়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এগুলি মান হচ্ছে 3 নম্বর, একটু বড় বড় করে করতে হবে। তো প্রথম কোশ্চেন দিয়েছে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটি তোমাদের প্রান্তিকের 134 পৃষ্ঠায় আছে। এই কোশ্চেনটি আগের সেটেও ছিল, অর্থাৎ 2 নম্বর সেটে ছিল, সেখানেও আমি দেখিয়ে দিয়েছি। 2 নম্বর সেটের পুরো সমাধান ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। দেখো 134 পৃষ্ঠা আছে প্রান্তিকে। ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, তো এখান থেকে তোমরা পার্থক্যটা করে নেবে। ঠিক আছে, খুব সুন্দর করেই দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখো
ওসিয়ানিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের পরিচয় দাও। এটা প্রান্তিক বইয়ে তোমাদের 339 পৃষ্ঠায় আছে। দেখো এখানে দেওয়া আছে ওসিয়ানিয়ার বিচিত্র প্রাণীগুলির নাম করো। এখান থেকে তোমরা বিচিত্র প্রাণী লিখবে, আর উদ্ভিদটা আমি টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি। ওসিয়ানিয়ার বিচিত্র প্রাণীগুলি হলো ক্যাঙ্গারু, ওয়ালিপ, প্লাটিপাস, হাঁস বা ছুঁচোর মিশ্রণ, মানে যেটাকে প্লাটিপাস বলছে। তারপরে কোয়ালা, এটা হচ্ছে ছোট ভাল্লুক কিন্তু গাছে থাকে। তারপরে এমু, পাখি অথচ উঠতে পারে না। এগুলো সব শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে যদি 2 নম্বরের প্রশ্নটা করো, এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেনও হয়ে যাবে। তারপরে কিউ পাখি, যেটা ডানা নাই, প্রভৃতি। আর আমি এখান থেকে উদ্ভিদটা বই থেকে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের টেক্সট বইয়ে 114 পৃষ্ঠায় আছে। দেখো উদ্ভিদ তোমরা এখান থেকে স্বাভাবিক উদ্ভিদ যেটা দিয়েছে এখান থেকে লিখবে। অনেকগুলো দেওয়া আছে, ক্রান্তি চিরহরিত, ক্রান্তি পর্ণমোচী অরণ্য। তারপরে তোমরা এটা তো 3 নম্বরের কোশ্চেন, খুব একটু বেশি করতে হবে না। এইগুলোই মানে এই পয়েন্ট থেকে তোমরা উদ্ভিদটা একটু তুলে নেবে। যেমন এখান থেকে লিখলে অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। তারপরে এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস জুড়া জাতীয় গাছ দেখা যায়। তারপরে মরু উদ্ভিদের মধ্যে লিখলে অস্ট্রেলিয়ার পশ্চিমের মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণাম্বু, ঝোপঝাড় প্রভৃতি জন্মায়। যেমন ভূমধ্যসাগর উদ্ভিদের মধ্যে লিখবে অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। জারা, কারি, গ্লুগাম প্রভৃতি প্রধান উদ্ভিদ। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী দিয়েছে। নেক্সট কোশ্চেন দিয়েছে মৌসুমী জলবায়ু 3টি বৈশিষ্ট্য লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব সুন্দর করে রাখবে। এটি প্রান্তিক সহায়িকাতে 197 পৃষ্ঠায় আছে। দেখো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হেডিং করবে, দিয়ে তোমরা এগুলো পুরোটাই করে নেবে। বায়ু প্রবাহ এই পয়েন্টটা করবে, উষ্ণতা, আর নেক্সট পেজে আছে বৃষ্টিপাত। এই পয়েন্টগুলো তোমরা করে নেবে, এখান থেকে করবে বৃষ্টিপাত। ঠিক আছে, এটা পুরোটাই রেডি করে নেবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে 4 নম্বর, অস্ট্রেলিয়ার মধ্যভাগে সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। এটা প্রান্তিক বইয়ে 343 পৃষ্ঠায় আছে। দেখো মধ্যভাগে সমভূমি, এটা করবে। অস্ট্রেলিয়ার মধ্যভাগে সমভূমি উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর থেকে দক্ষিণে সেন্সার উপসাগর ও সেন্ট ভিনসেন্ট উপসাগর পর্যন্ত এই সমভূমি বিস্তৃত। এই সমভূমির পূর্বের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমে আছে পশ্চিমের মালভূমি। দেশের মোট আয়তনের প্রায় 1/3 অংশ জুড়ে এই সমভূমি অঞ্চল দেখা যায়। এই সমভূমির গড় উচ্চতা প্রায় 180 মিটার। সমভূমিটি উত্তর থেকে দক্ষিণে ঢালু। উত্তরাংশে সেলুইন ও মধ্যভাগের গ্রে পর্বত এই সমভূমিকে 3টে ভাগে ভাগ করেছে। এই সমভূমির 3টি ভাগ হলো ক উত্তরের কার্পেন্টারিয়া সমভূমি, খ আয়ার হ্রদের অববাহিকা এবং গ দক্ষিণ পূর্বে মারে-ডার্লিং অববাহিকা। এতটা পর্যন্ত পড়বে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরিবেশের অবনমনের মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো। এটি টেক্সট বইতে 68 পেজে আছে। দেখো এখানে পরিবেশ অবনমনের কারণগুলো দিয়েছে, যেটা বলছে পরিবেশ অবনমন দুটোভাবে ঘটে, একটা প্রাকৃতিক, একটা মনুষ্যসৃষ্ট। তোমাদের যেহেতু মনুষ্যসৃষ্ট কারণটা লিখতে বলেছে, তোমরা এখান থেকে এতটা করবে, আর এখান থেকে কিছু কিছু একটু করে ব্যাখ্যা করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো প্রথমেই দিয়েছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ বা প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। এটাও আগে সেটে ছিল। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা প্রান্তিক বইয়ে 230 পৃষ্ঠায় আছে। দেখো এই কোশ্চেনটা আমি আগেও দেখিয়ে দিয়েছি। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ করার উপাদানসমূহ, এখানে টোটাল 1, 2 এরকমভাবে টোটাল 8খানা পয়েন্ট দেওয়া আছে। তোমরা এখান থেকে 5টা কি 6টা করে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন অথবা দিয়েছে উদাহরণ সহযোগে পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে লেখো। এটা প্রান্তিক বইতেই তোমাদের 229 পৃষ্ঠায় আছে। দেখো পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের পার্থক্য। পরিবেশের বিভিন্ন উপাদানের এককভাবে গুণমান হ্রাস পাওয়াকে বলে পরিবেশ দূষণ, আর পরিবেশের সামগ্রিক গুণমান হ্রাস পাওয়াকে পরিবেশ অবনমন বলে। তারপরে 2 নম্বর পয়েন্ট করবে পরিবেশ দূষণ হলো পরিবেশ অবনমনের কারণ, আর পরিবেশ অবনমন হলো পরিবেশ দূষণের ফলাফল। আর 3 নম্বর পয়েন্ট করবে পরিবেশ দূষণের ফলাফল সাধারণত স্বল্পস্থায়ী, আর এদিকে লিখবে অর্থাৎ পরিবেশ অবনমনের দিকে লিখবে পরিবেশ অবনমনের ফলাফল দীর্ঘস্থায়ী। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী দিয়েছে,
নেক্সট কোশ্চেন দিয়েছে মার্ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন উন্নতির কারণগুলি আলোচনা করো। আগে সেটা ছিল কৃষি ও পশুপালন সম্পর্কে আলোচনা করো, এখানে উন্নতির কারণগুলো আলোচনা করতে বলেছে। এটা টেক্সট বইয়ে 118 পৃষ্ঠায় আছে। দেখো এখানে শুধু পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, তোমরা পয়েন্টগুলোকে একটু করে ব্যাখ্যা করে দেবে। ঠিক আছে, লিখবে যে মার্ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন উন্নতির কারণ, হেডিং করলে। হেডিং করার পর লিখবে মার্ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন উন্নতির কারণগুলি হলো। 1 নম্বর পয়েন্ট করবে বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি ও ডাউন তৃণভূমি। অর্থাৎ এখানে মার্ডার্লিং অববাহিকায় বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি এবং ডাউন তৃণভূমি এখানকার কৃষি ও পশুপালন উন্নতির একটি অন্যতম কারণ। 2 নম্বর পয়েন্টে লিখবে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং পরিমিত পরিমাণের বৃষ্টিপাত এখানে হয়। আর 3 নম্বরে লিখবে এই অববাহিকা অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ জলের যোগান পাওয়া যায়। আর নেক্সট পয়েন্টে লিখবে জনসংখ্যার এখানে অল্প চাপ আছে, অর্থাৎ জনসংখ্যার পরিমাণ খুবই কম। আর লাস্ট পয়েন্ট করবে যে এই অববাহিকা অঞ্চলের জলসেচ খুবই উন্নত এবং এখানকার কৃষিতে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ করা হয়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসী এবং তাদের জীবনযাত্রা সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি তোমাদের টেক্সট বইয়ের 54 পৃষ্ঠায় আছে, এইখান থেকে করবে। এখানে বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসী এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। এবার পয়েন্ট করা আছে অধিবাসী এবং জীবনযাত্রা, এটা এখান থেকে একবারে পুরো এতটা করে নেবে। ঠিক আছে, বই থেকেই করবে, বই খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন বলেছে অথবা দ্বিতীয় সাথে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ ও বিভিন্ন প্রকার শিল্প সম্পর্কে আলোচনা করো। এটাও বই থেকে করবে, 59 পেজে আছে। দেখো এই পাতায় কৃষিকাজ সম্পর্কে দেওয়া আছে, কৃষিকাজের মধ্যে তোমরা এখান থেকে এতটা লিখবে। আর নেক্সট পেজে যেহেতু শিল্প সম্পর্কে বলেছে তাই তোমরা এখান থেকে এতটা বলবে। ঠিক আছে, চলো দেখো আজকে সেটা লাস্ট কোশ্চেন। ওসিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে বর্ণনা করো। এটা তোমাদের টেক্সট বই 114 পৃষ্ঠায় আছে। দেখো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যেটা আলোচনা একটু দেখালাম, এইটাই করবে। জলবায়ু তারতম্যের কারণে ওসিয়ানিয়ার বিভিন্ন অঞ্চলের বনভূমির পার্থক্য দেখা যায়। এখানে প্রচুর পয়েন্ট করে দেওয়া আছে। ক্রান্তীয় চিরহরিত অরণ্য এখান থেকে এতটা লিখবে, তারপরে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এখান থেকে কিছুটা দেবে। তো সব পয়েন্টগুলোই করবে এবং কিছুটা কিছুটা করে লিখবে। ঠিক আছে, নাতিশীতোষ্ণ অরণ্য, ক্রান্তীয় তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি, মরু উদ্ভিদ, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, সব পয়েন্টগুলো করবে এবং পয়েন্ট থেকে কিছুটা কিছুটা করে কোশ্চেনটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, তো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে 4 নম্বর সেটের সাথে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তো প্রত্যেকে একটি করে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।